রাম নারায়ণ রাম। যেমন তোমার বাড়িতে হয়ে গেলাম ঢাকা বললো কি করছি কথা বেশিক্ষণ বসবো না, শোন তুই গিয়ে এই যারা যারা যেখানে আছে যারা উপদেশ দিয়ে দেবো সেই মতো কাজ করবে। আমার বই সঙ্গে যেমন আর জায়গায় আছে ওই সঙ্গে ডেকে বলা বা ভালো যেখানে আছে হাবিবের বলা। আমি যেখানে গিয়ে আমার কর্তব্য এই নয় যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই, চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি। এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুস্থভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল হয়েছে। এবং তার জন্য আমি খুশি চিত্তে বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থা চেষ্টা করছি ও করব। আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা এমন একটা স্থান স্থির করা হবে যেখানে আবার আমরা সবাইকে একত্রে আবার ঠিক এমনি করে এই চেহারা যার যার যে চেহারা আছে যেইভাবে যেদিন যেইভাবে দেখা দর্শন হয়েছে সেইভাবেই আমরা আবার এক জায়গায় মিলিত হয়ে আবার সেদিনকার কথাগুলো পুরোনো কথাগুলো যেন সেখানে গিয়ে আমরা বরাবর করতে পারি। এবং সেই হিসাবে আমি অপেক্ষা করব। আমি এটুকু করেছি যাবে যাবে আমি লিখে দিয়েছি আমি অন্যখানে আর কোথাও যাব না। আমি সেই জায়গায় থাকবো যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় স্থির না হবে, এক জায়গায় না আসবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে জড়িত থাকবো অন্যভাবে। সুতরাং তাতে তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। আজকে তোমরা ঘরে বসে আছো, ঘরে বসে আছো চুপ করে জব করছো, ধ্যান করছো, আমি এসে তখন আচ্ছা বুঝতে পেলাম, দাঁড়ালাম, দোকানে একটু জল ফল খেলাম, চেয়ে নিলাম, এই অবস্থা মাঝে মাঝে হবে। এবং কথাবার্তা বলে দিয়ে যাবো, বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, 2-4 কথা বলবো, তখন তোমরা দেখবে, তখন তোমাদের সাথে আমার আলোচনা হবে, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু তোমাদের এইটুকু আশ্বস্ত হইলো যে তোমরা তো ফিরে তো অপেক্ষা করছি, যার যতটুকু সময়টুকুনো আছে সেই সময়টুকুনো এখানে কাটাতেই হবে। সে কাটিয়ে তারপর যাতে এক জায়গায় আসো, আমরা সবাই এক জায়গায় আবার সব সন্তানরা হবো, সবার সেখানে আলাপ আলোচনা ভাষণ তত্ত্ব বিষয়বস্তু, সেখানে আর মৃত্যু নাই, রোগ শোক ব্যথা বেদনা নাই, আর এখানকার কোনো ঝঞ্ঝট নাই, কারো কিছু বক্তব্য নাই। আমরা স্বচ্ছ পবিত্রভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যার যার কর্মের অনুযায়ী পরবর্তী স্তরে আমরা পরে সেটা বিষয়বস্তু কি যেটা দাঁড়াবে সেটা করা হবে। সুতরাং তোমরা সেইভাবে তোমরা জেনে রেখে দিও, বুঝে রেখে দিও যে কখন কখন কোন সময় তোমরা ভয় নিশ্চয়ই আমি আসতে তোমরা নিশ্চয়ই ভয় পাবে না, যে দৌড়ে পালাবে না আমার দেখে, না দেখলে খুশি হবে, আনন্দই পাবে। একা করে থাকলো 2টার সময় যদি যায় তখন মনে হয় ভয় পাবে, আমার মনে হয়েছে খুশি হবে। সেই হিসেবে খুশি নিশ্চয়ই তোমাদের সঙ্গে যেমনি আলাপ করছি তেমনি তোমার সঙ্গে অনেকটা করছি। তোমরা লক্ষ্য করবে তোমাদের বাড়িতে গিয়ে ঘরে গিয়ে অথবা একটা জায়গায় খালি জায়গায় দাঁড়িয়ে আছো, পাট করে দাঁড়িয়ে চলে গেলাম, আশীর্বাদ দিয়ে গেলাম, আর তোমাদের কাছে একটা ফল ফল নিয়ে গেলাম। সুতরাং তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। এখন রোগের যন্ত্রণাটা তো আমার হাতে না, যন্ত্রণাটা তো পাচ্ছি, এতে যদি লাঘব কিছু করতে পারো, তেমন কোনো ওষুধ তোমরা দিতে পারো, এমন কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারো, আমি সেটা গ্রহণ করবো, আমি সেটা করবো। যদি ভালো করতে পারো, আমি ভালো হতে চাই না তাই আমি করবো না, ভালো হতে চাই, যেগুলিন থাকি সেগুলো তোমাদের বাসা থেকে আমার কোনো আপত্তি নেই। আমি মৃত্যু কামনা করি না, কিন্তু যন্ত্রণাকে উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো আমার আপত্তি নেই। কিন্তু আমার হাতে নেই, আমার কিছু করার নেই, আমার শেষ খেলা শেষ হয়ে গেছে, কারণ ডাক পড়ে গেছে, আমি কিছুতেই আর আটকাতে পারছি না, কোনো দিক থেকেই না, কোনো দিক শিখিয়ে করে নিয়ে যাচ্ছে। তবুও আমি চেষ্টা করছি কিছুদিন থেকে কিছুটা আর একটু কাজ বাকি ছিল সেই কাজগুলো সুষম করা হয়।
সুতরাং তোমরা সেইভাবেই চলবে। যে যে যার যার উপরে যে আদেশ জারি করা হবে সেইভাবে সেই আদেশ যেন তোমরা পালন করে চলতে পারো। এটুকুনি করবে না, যেহেতু ঠাকুর নেই হামসে হাম আমার সব করেঙ্গে দেখেগা, এই নয়, ঠিক ধীর নম্র চিত্তে আদেশগুলো পালন করে যাবে। আমি এটুকু দেখবো, তবে আমি খুশি হব, সবচেয়ে ভালো। এবং সবভাবে সব জায়গায় নাম গান কীর্তন চালাবে, সব সুন্দরভাবে কাজ করবে এবং সবার সাথে সবাই আন্তরিকতা বজায় রেখেছে। এবং মাঝে মাঝে আমি দেখা দেবো, এটা যে এটা তোমার প্রত্যেকেই টের পাবে, অনেকেই টের পাবে, তাহলে অসুবিধা কিছু কারণ নাই। দুইখান থেকে বিলাতে তো গিয়ে থাকে 1 মাস 2-4 বছর 5 বছর জন্য যায়। আমি যদি এখন ফরেনে যাই, ফরেনে যাচ্ছি মায়ের বাড়ি, তো ফরেনে গিয়ে যদি আমি আবার তোমাদের সঙ্গে দেখা করি, তাহলে তো কোনো তোমরা ভাববার মতো তোমাদের কারণ নেই। আসলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করে গেলাম, কিছু নেই। আপনার কাছে বলবা, ডক্টর করবা, মাঝে মাঝে। কিন্তু আদেশ অমান্য করে দেখা, এটুকু কোনো মানে এটা বুঝছি তো, তাদের তো কিছু আশ্বস্ত হলে যেটা যদি কাছে পাও, ফিরে পাওয়া যায়, এখান দিয়ে কথা কথা বলছি, দুঃখ করবার কিছু নাই, মনে করো আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি যদি তোমার কাছে বসে থাকি, কি করলে কেমন আছো, যাক না আসলে যাচ্ছে, আমি পরে যাবো না, যাচ্ছে তো নিয়ে, তুই যে হামে দেবে, তাহলে আপত্তিতে কি আছে তোর? যদি আমাকে পাচ্ছিস একটা পা কেটে যদি ফেলে দেওয়া যায়, পাটা যদি নিয়ে ওখানে আগুনে পুড়িয়ে ফেলে দেয়, আর তুই বসে বসে সেই পাটা দেখবে না ক্ষেত্রে, যে লোকটার পাটা ফুটতেছে হরিবল বাগিয়ে নিয়ে যাচ্ছে, আর তোর কাছে আমি যদি পাশে বসে থাকি, তাহলে আপত্তিটা কি বল? বল না, বলো প্রফুল্ল, আপত্তি লেগেছো? তবে আমি তোর পাশে বসে আছি, কথাবার্তা বলতেছি, প্ল্যান পরিষ্কার হয়ে গেল, আর তো তবু যন্ত্রণা করা হবে না, আমার নিয়ে তো যন্ত্রণা অনেক হয়, সব যন্ত্রণা অসাধারণ হয়ে যাবে। আর বলবো না, এই তো বলো কথাগুলো সকালবেলা বলতে না কি রান্না করবো সেটা বলতে থাকবো, দেখা দেবো, আসে বসে দিলাম আমরা তো কিচ্ছুই জানি না, কত তো কিচ্ছু হবে না। যাই হোক, তোমাদের সঙ্গে বলা হলো, তুমি তো রাতে একজনে থাকো, আমি সবসময় পর্যন্ত যখন নিয়ে যাবো তখন বলতে পারি, ডাকতে ডাকতে বলতে পারি, ভালো কথা তো, কথাগুলো যদি বলি তাহলে আপত্তিতে গিয়ে লাগবে না, দরকার নাই, তোমার ওই সব দরকার পাঠাই দাও না কেন, তোমার হাতে তো আমি আগে যাই গিয়া, আমি কে লেগাইছিলাম নাকি। আচ্ছা, আদেশ যারে যা বলে যাব, কাটায় কাটায় সে সেইভাবে চলবে, এখনো চলবে, আদেশের অমান্য কেউ একটা ভাত দিয়ে দেবো, রান্না
ও ঠাকুর কি কও তুমি সত্যি সত্যি আস্তে আস্তে কথা কও। ও ঠাকুর আমার ভালো লাগে না ঠাকুর ও ঠাকুর তুমি আর কথা কও। না, আর কি শুনবো তুই তোরা দেখতে চাস তো? না, অন্য কাছে না, যা। না, না, দেখতে? হ্যাঁ, যাবো। তাহলে শুধু যেতে চাস। হ্যাঁ, এখন ওর ভাই বা তোর পোলা সুন্দর পোলা হইতো কিন্তু বিয়ে করতো। 10 বছর পরে আইতো তাতে তুই কি না করতে পারছিস? না বিলাত না সেটা আরেকটা জায়গা বলো তাইলে? বিলাতের লাগে এনে হয় না ঠাকুর হ্যাঁ? হয় না আমি বিরাট পাঠাবোই না কারো তোমারও পাঠাবো আমি ভালোবাসি না বিদেশ হ্যাঁ, আমি একদম ভালোবাসি না হ্যাঁ ঠাকুর ভালো চাকরি না ভালো চাকরি লাগবে যথেষ্ট আছে আমাকে পয়সা করি আর লাগবো না টাকা পয়সা না আমার লাগবো না এরপর থেকে যাবি। আমি কোনোদিনও চাই না আমি কোনোদিন বিদেশ চাই না যেই না যেয়ে নেই ঠাকুর মানে কথা ছিল। আচ্ছা, যাইতে চাস তো? হ্যাঁ যাই আমরাও যেতে চাস তো? হ্যাঁ যাই তাহলে চুপ কর। আচ্ছা প্রত্যেক জায়গায় নেওয়া চাঁদে গেলে তো আর এমনি ঠেলা গাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ চাঁদে গেলে কি যাবি তার পথ আলাদা। হ্যাঁ এখানে ট্রেন দিয়ে গিয়ে বোম্বে গেলি বোম্বে থেকে চাঁদের কথা তোমার কথা এক না কথা কথা বলছি চাঁদে গেলে তো পথ আলাদা। আমার যে একটা চাঁদ আছে না সেই জায়গাটা কত দিব আমি কথাটা বুঝিনি আমার জায়গা যে আমি তো নিব সেই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে তো। এতগুলি লোক যাবে এতগুলি সন্তান যাবে তাদের ব্যবস্থা করা তাদের গুছানো তাদের সুন্দরভাবে থাকা তারা প্রত্যেকে একজন বড় বড় হয়ে যাবে সুন্দর হয়ে থাকবে আমার কাছে থাকবে আমার সঙ্গে মেয়ে উঠে দিতে থাকবে সেখানে রান্নাবাড়ি করি সেখানে সব করবি মাঝখানে কয়েক বছর খালি পিরিয়ডটা খালি বন্ধ থাকে বাচ্চা মাঝখানে কয়েক বছর বেশি না কারণ সব আস্তে আস্তে সকল রয়েছে তাড়াতাড়ি নিয়ে যাবে ঢাকা যায় না অসম্ভব হবে না ঠাকুর তুমি দেখতে হবে গাড়ি বাড়ি না অসম্ভব কয়েক বছর ধরে সব নিয়ে যাবো আমি, সব পার করে দেবো তাড়াতাড়ি সব এই রবি আছে কোনদিন থাকবো আমি গেলে গিয়ে পার করে দেবো চেঁচা তো খাওয়াই নিবা পার করে দেবো রাম চেঁচা তো হবে আমার কিচ্ছু না দেখা কিছু আইয়া যদি দেখা দিই আইয়া ঘরে দেখা দেবো তো এটা পরিষ্কার পরিষ্কার এখানে একেবারে যে জামাটা দিবি যে জামাটা দিয়ে দিবি আমাকে সেই জামাটা বুঝিয়ে দেবো কি করে সুস্থ থাকবে সেটা চিন্তা করো কি ওষুধ দিতে হবে ভালো থাকো যে জামাটা দিয়ে দিবি সেটা তো বলতে হবে তো কথাই যদি আমি বলতে না পারলাম তাহলে কি করে হবে ঘটনা তো আমার ঘটনা যেরকম সে কথা বলবো আমি মানুষটা হইলাম দইবে ঘটনা বলবো কি আমি মার্কেটের কথা বলবো বলতে গেলে ঘটনা হইলাম দইবের লোক দইবের কথা তো আমি বলবো আমি যেই দেশের লোক সেই দেশের কথা তো আমি বলবো আমি এলাম বাচ্চা বয়স থেকে শিশু বয়স থেকে 2 বছরের সময় বাবা গিয়ে আমার কানে ধরে এলো তুই দিয়ে কলা বাগানে বলে দিচ্ছি 2 বছর বয়স আস্তে আস্তে কত কষ্ট করে নামছি আমি কত ঘটি দিয়ে দরজা করছি শিকল দিয়ে গিয়ে বাবা খুঁজছে ভাই খুঁজতে খুঁজতে কলা বাগানে বলছে 2 বছর জ্ঞান কেমনি গেলি দেখি গুটি আছে বাটি আছে সবই আছে এই 2 বছর বয়স 3 বছর বয়সে ছবি তোলে খালি তোলে গিয়ে বহি রোজ বাজারে শুয়ে থাকে যখন আসলে নামি খালি তুলে দুটো গেছি তারপরে বাবা উঠে পোষা করতে দেখে দেখছো তোর ফুলের কাণ্ড ওইখানে বসে চুপিয়ে বসেছে মায়ের ভাইকে কি করবে বসলে এখন বসে আর কি ও কি চিন্তা করে ওই জানে কি করবে হ্যাঁ দেখে হেসে রয়েছে বুধ আবার সবাই তারপর দেখি বিছানার মধ্যে বলে দিচ্ছি বুঝা ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা বসা হ্যাঁ তারপরে বেড়ার করা করলাম 4 বছর বয়সে বেড়ার করাটা করলাম ছবি আছে আইয়ের বেড়ার করার মধ্যে বলেছি 5 বছর বয়সে আনন্দ মাস্টার আছে স্কুলে ভর্তি করে দিচ্ছে আনন্দ মাস্টারকে দীক্ষা নেয় 5 বছর বয়স চিন্তা করে দেখো তুমি সেই ব্যক্তিটা 5 বছর বয়স তখন আমি আনন্দ মাস্টার বলি জব করছি মাস্টার বছর এইভাবে চলবো চলবে না এই পার্সেলে কত মাস্টার এলো কত মাস্টার গেল আপনিও যাবেন এভাবে চলবো না কি করতে হইব মানে বসেন কাম করেন কি দেন আসমান করেছিলাম মাত্র আসমানটা নেন এই
তারপরে এই সব চলতে ছোট বয়সে 5 বছর 6 বছর 7 বছর বয়স 8 বছর বয়স ক্লাস টুতে বড় স্কুলে ভর্তি হয়েছিল বুঝলা। মহেন্দ্রপতি গেটে করলো বলো তো নীতি সুদাবা নাম কি? আপনি তো জানেন স্যার আমাদের এলাম পানা করে দিলাম বাবু পাওয়া নিয়েছে হ্যাঁ না ছেলে ভালো দিলে ভর্তি করে ভর্তি করে কি গেলে ভর্তি করে কোথায় গেলে ভর্তি করে ওই যে বাবা যখন ভর্তি করে দিয়ে আমার যায় বাবা কানতে কানতে যেতেছে বাবার দিকে তাকাই আমি আমার দৌড়ে স্কুলে ছুটে গেছি বাবার দৌড়ে ধরতে গেছি বাবার কেনা কাঁদছি আমি কাঁদছি এইটুকু বিরিয়ার জন্য তুমি কাঁদছো না কান্না দেয় আমার চোখে চোখে জল দেখছে তুমি কি জন্য ও কাঁদতে কাঁদতে যেতেছে সরল মানুষ ছিল তো চোখে জল বসতে 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 যেতেছে এই শীতের দিনে বন্ধু ভর্তি হয়েছি শীতের দিনে ভর্তি হয়েছে যাদের বসতে করতে হয় শীতের দিনে ভর্তি বাবা তালন খরা রঙের তালন গায়ে চোখ বসতে বসতে আমি বললাম বাচ্চা আমার বাবা কাঁদতেছে আমি যাই আমার তাকে দিচ্ছে বাবা কাঁদতেছে আমি যাই বাবা আদর করে যাচ্ছি আচ্ছা আচ্ছা দূরে গেছি সবাইকে ধরেছে বাবা তুই কাঁদছিস কেন কাঁদবে না ভর্তি রেখে বলি শুধু মাত্র মত নিয়ে আসছি রেখে ছিল যাচ্ছি কি বলেছি আমার বাবা কাঁদতেছে আমি তুলে নিয়ে আবার বাবা লেগেছে কি করবো আমরা তো কিছুই জানি না ডাক্তার তোমার ওষুধ তো জানি না ডাক্তার ভালো হয়ে থাকো ডাক্তার আমার এনে রোগ দিয়ে মেরে গেল ডাক্তার তুমি না রাখলে হয় না ডাক্তার না আর বলো না ডাক্তার ঠাকুর না ঠাকুর হয় না ঠাকুর ঠাকুর না ঠাকুর ঠাকুর কি ওষুধ আমি তো জানি না ঠাকুর কত তো ওষুধ খেলে ঠাকুর তুমি তোমার তো সারা ওষুধ হয় না ঠাকুর না পারি না ঠাকুর কি ওষুধ খাবে তুমি ও ঠাকুর ভালো কি করবো জানি না ঠাকুর কিছুই তো জানি না ঠাকুর কিছুই তো জানি না কি হবে না ঠাকুর কি করবো জানি না ঠাকুর তোমার তুমি বলবে না আমরাও তো জানি না ঠাকুর কি করবো ঠাকুর কোথায় যাবো ঠাকুর তুমি চেষ্টা করলে তো হচ্ছে না ঠাকুর আমাদের বলে দাও কি আনবো তোমার জন্য ঠাকুর তুমি সবাইকে তো ভালো করলে ঠাকুর তুমি তো অসুস্থ কি করবো ঠাকুর কেউ তো তোমার ওষুধ দিতে পারে না ঠাকুর তুমি কি করে ভালো হবে শুনে কি হবে ঠাকুর একটাই তো হয়ে গেছে ঠাকুর আর শুনে কি হবে ঠাকুর না তুমি ভালো হও ঠাকুর তোমার বয়স বেশি না তুমি যত বলো তত না আরো থাকো না না ঠাকুর আর কি কিছুই নাই তোমার কি ওষুধ দিলে ভালো হবে বলছো আমরা কি আনবো বলো আমি জানি না কিছু তোমার ওষুধ খেয়ে দিলে ভালো হতো না তো তুমি না ঠাকুর হয় না ঠাকুর তুমি কত বলছো কথা হয় না ঠাকুর না ঠাকুর হতেই পারে না ঠাকুর না কি করবো বলো আমাদের ওগুলি না তুমি সুস্থ হওয়ার কথা বলো কথা সুস্থ যে হবে কি করণীয় তোমরা ধ্যান করবা ঠাকুর না এসব কথা হয় না ঠাকুর ধ্যান দিয়া কি হবে তুমি থাকবে না কি করবো তাইলে তুমি দাও মানে কোথায় কি হয়ে যাবে সব না আমি আসছি দেশ থেকে দেশের বাচ্চার গল্প নয় এটা বাস্তব কথা এ কথা আমি বলি না এখন দেশের বাচ্চার কথা বলছি সেই দেশে যাওয়াটা ভাগ্যের দরকার মানুষ বলে এটা সাধারণত যেতে পারে না অনেক দক্ষতা দরকার অনেক সাধনার দরকার এটা সম্ভব নয় কয়েকশো জীবনেও সম্ভব নয় যে ওই জায়গায় গিয়ে পৌঁছানো সেই পৌঁছানোর পদ্ধতি অতি সহজে সেখানে পৌঁছে যাওয়ার প্রথম অবস্থা সৃষ্টি করতে পারি এবং সেটা করা হবে
অতি সহজেই সেখানে তারা যেতে পারবে। সেটা যদি করে দিতে পারে তাহলে তারা কত ভাগ্যবতী তারা। এটা তারা ভাবতেই পারবে না এটা কত সুন্দর কাজ করে দেওয়া হবে। তার জন্য আমাদের যার উপরে যে আদেশ বা আইন জারি করা হবে সেইভাবে সেই আদেশ আইনের, কিন্তু এই আদেশ আইন অমান্য করার জন্য কতগুলো বিরুদ্ধ শক্তি সবসময় ক্রিয়া করবে, এটুকু আমি জানিয়ে গেলাম। আমার বর্তমানেও চলছে, অবর্তমানে আরো বেশি চলবে। এবং তোমাদের ওই পথ থেকে যাতে ওই গতিটা না পাও, ওই পথটা না পাও, আমি যে আদেশ করে গেছি, আদেশ মতন তোমরা যাবেই, কিন্তু একমাত্র নষ্ট করতে পারে আদেশ অমান্য করে যদি তোমাদের অন্য পথে নিতে পারে, তবেই সেই পথটা নষ্ট করতে পারে। তাছাড়া কেউ নষ্ট করতে পারবে, অন্যভাবে কেউ নষ্ট করতে পারবে না। তোমাদের পথ সহজ হয়ে যাবে, পাসপোর্ট হয়ে গেল। কিন্তু একমাত্র তোমাদের নষ্ট হতে পারে যদি তোমাদের বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝাবে, তোমরা ওইটাই যদি সঠিক মনে করে সেই পথে চলে যাও, তবেই বুঝবা তোমাদের স্যার ওদিকেও হইব না, এদিকেও। যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হলো শৈতুল বাজার পর্যন্ত, এখানে খুব সেও শেষ, তুমিও শেষ। আর ওই যে লাইনটা দিয়ে কথাটা দিয়ে গেলাম, যে গন্ডিটা দিয়ে গেলাম, গন্ডির বাইরে কিন্তু যেও না মা, হ্যাঁ গন্ডির বাইরে যেও না। যতই যে যা আসো, এমনই বিরুদ্ধ শক্তির প্রভাব গন্ডির বাইরে তার খেতে হলো। তার জন্য কাণ্ড কাণ্ড সৃষ্টি হয়ে গেল, বিরাট কাণ্ড হয়ে গেল। তোমাদের যে গন্ডি আমি বেঁধে দিয়ে গেলাম, আর কিচ্ছু না। তোমাদের আদেশ, এমন কোনো আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা 24 ঘন্টা একবার খাবে আর খাবে না, তা নয়। এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু, শুধু কয়েকটি কথা, যেই কথা শুধু যার বলা হলো সেই কথা ক্ষতি পালন করেছ। যতই যান তোমাদের আর অন্য কাজ কর্ম যা কিছু করো, তাতে করে বাধার কিছু নেই, শুধু সেই কয়েকটি কথা একেবারে ভিতরে হৃদয়ের ফলে রেখে দেওয়া হবে। যত প্রলোভন, যত বিরুদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওই গণ্ডির বাইরে যাবে। এই একটি কথা তখন তো আমি উপস্থিত থাকতেছি না, আর তো কেউ বলিয়া থাকবে না, শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা, কসম সাবধান, ওই সাবধান কথাটাই শুধু থাকবে, ব্যক্তি আর নাই। তার ছায় ব্যক্তি থাকে না, ওই কথাটাই থাকে, সাবধান, আস্তে আস্তে চালান। এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে হাসপাতাল আছে, ওইগুলি হলো একমাত্র নির্দেশ, ইঙ্গিত, সেইভাবে চলতে হবে। এইটাও ঠিক তাই, এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে মোড় আছে, এইভাবে সেখানে স্লো গতিতে চলতে হবে, আস্তে চলতে হবে, এইটুকু নির্দেশ থাকবে, সেইভাবেই চলতে হবে। তবেই আর কিছু ড্যাং চলবে। আর মাঝে মাঝে যেভাবে ঠাকুরকে দেখতেছ, যেভাবে কথা বলতেছ, ঘরে বসে ঠাকুরকে সেভাবে পাও, তাদের কোনো আপত্তির কোনো কারণই দেখতে পারে না। ঘরে বসে দিলে, চায় খেতে দিলে, গল্প করতে দিলে, এই গল্পের মধ্যে গিয়ে বাধা সৃষ্টি হবে, গল্পের মধ্যে গিয়ে তো বাধা গিয়ে দাঁড়ায় গেল। লোকে ডাক দিলে, ঠাকুর এই দরকার আসছিল, তুই এত গল্প করছিলি, অসুবিধা হলে তো বয় তুই তো বসতাম, তুই কথা বললাম, খুলে রাখলো, খেতে দিতে তো কিছু, তখন রান্নাবাড়ি করিস না, সময় দেরি হয়ে যাবে, একটু তখন তার ডায়াবেটিসের ভয় থাকবে না, তখন পান্তুয়া রসগোল্লা খাওয়া যায়, তখন খেলে আর বেদিন থাকবে না। যে বেদিন ভয়ের খাইনি এতদিন, তখন একেবারে এক পাত্র ভেজে দিলেও খেয়ে নেওয়া যাবে। তখন রসগোল্লা পান্তুয়া লেডিগিরি খাওয়াই দিস, তখন তোকে বলবো যে এই ভয় এতদিন খাইনি, বুঝলো, এখন খেলাম, এখন আর
ব্লাড সুগারের উপায় নেই। তুই কেমন আছো, তোরা কেমন আছিস? আচ্ছা, তখন কটা নির্দেশ দেবো যে তুই গিয়া মিঠা করি মিঠা গিয়ে এই কথা বলবি, মঞ্জুরি রেগে এই কথা বলবি, কাবির রেগে এই কথা বলে যাবি, অনেকে এইভাবে নির্দেশ দিয়ে দেবো, সেটা বলে দেবে। সেই নির্দেশটা যে তোমার, এটা কি করে বুঝবে ওরা? আমি এবার তোমরা জানিয়ে দেবো আবার যে আমি এই কথা বলা যাবো, ও বলে আসছে। আমি বেশিরভাগ সময় গিয়ে মাঝে মাঝে গিয়ে রাত্র আমার টাইম হইলো রাত্র 3টার সময় সাধারণত আমি দেখা 3টার সময় গিয়ে ওই একটা টাইমে পাস করবো। হ্যাঁ, সব ওই 5 সেকেন্ড টাইমে 3টার সময় এই প্রায় 200-100 বারই দেখা করে যাবো। সেটা অনেক করে এখন সুস্থ হওয়ার জন্য সেটা বলে দিয়ে বুঝবে কি করে। আর যারা ভয় পাবে দেখলে তাদের বাড়ি যাবো না, যারা ভয় পাবে না তবে দরজা করলাম। ভয় দিতে পারি এমনি এমনি ভয় করলো কষ্ট করে এমনি ঢুকানি খটখট করবো। তারপরে কে কে আর বলার শব্দ শুনলেই বুঝতে পারবে আমি আসছি। তখন ফিরে দেবে, একটা আসন রেখে দিও আমার লিগে, আর একটা পাত্র রেখে দিও ওখানে রেখানো। আর বাস রাত্রে এসে বলে দিয়ে দেবো এবং আমি কালকে আমি এসে মিষ্টি খাবো, আজ 1 গ্লাস জল খাবো, কালকে এসে মিষ্টি খাবো, এই কথা বলে দিয়ে। তারপরে মিষ্টি রেখে দিবি, এসে মিষ্টি খেয়ে প্র্যাকটিক্যাল কাজ করো। কাকার বাড়ি যাবো, কাকার ঠিক নাই। অঞ্জলি আছে শিবপুর, ওইখানে গিয়ে শিবপুরতে গিয়ে দেখা করে অঞ্জলি গিয়ে কথা বলতাম। এখন কি করবে? এখন একটা বিলে দাও। এখন তার চিকিৎসা তো, এখন তার জিজ্ঞাসা করবে, সেটা তোমাদের হাতে, যদি পারো তোমাদের হাতে আছে। যদি আমি কি শেয়ার করবো না, আমাকে আমার ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবে না। চিকিৎসা স্বাস্থ্যের যত রকম আছে সব করো, আমি রাজি আছি। আমরা তো কিছু বুঝি না। অর্থ যত লাগে আমি রাজি আছি, চিকিৎসা যত বড় আমি রাজি আছি। এবং তার জন্য সারাংশটা তুমি করো, আর কিছু চিন্তা করতে হবে। সাধারণত তোমাদের আছে। না যাই না তো সহজে মন ওষুধ দিয়ে অসুস্থ করা হইলো, ওষুধে দিয়ে ওষুধ কাজ তবে তোমরা নিজেরা 4-5 জন ছেলেরা হইলে মেয়েরা এত থাকবা, গুছিয়ে গেছে থাকবা, গুছিয়ে গেছে চলবে। ওখানে একবার ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, আমাকে একটা জায়গা এখানে একটা আসন করে রেখে দেবে, তাড়াতাড়ি যেন ওই পাশে আসন করতে না হয়, দূরে হয়, এসে করতে না হয় আর কি। বেশিক্ষণ থাকো যাবে না তো, তারপর ওদেরকে মাথা মাথা খাওয়া দিয়ে দেবো, জিনিসপত্র নিয়ে দেবো। ঠাকুর কি করে যাই সব নাকি এই যে ওই দেশের জিনিস খেয়ে দেবে, অর্জুন কেমনি সুস্থ হওয়ার জন্য আমরা কি সেই জিনিস তুমি থাকলে স্বাদ জিনিস আর খাইতে লাগবো না, তুমি থাকো সেই স্বাদই আমাদের হবে। সন্তুষ্ট কথা বলি বেটা, ঠিক আছে, কথাগুলো মনে রেখে কথাগুলো। কোনো রকম কোনো কনস্পিরেসি, ষড়যন্ত্র, নানা রকম বুদ্ধি বাদ্ধি কোনো কিচ্ছু রাখবি না। যা বলি সেভাবে কাজ করবি। ঠাকুর কিন্তু মামুলি ঠাকুর বাদ নাই, এগুলো সব রকম সব দিকে আছে। যেমন নাকি যেমনি কুকুর সামনে চলবা, যেইভাবে চালাবো সেইভাবে চলবে। বুদ্ধি বাদ্ধি বেশি খেলা যাবে না আমার কাছে, যেইভাবে যা জানে দেখবা কাজ করবো, ব্যস্ত হয়ে যাবে। কাজ ঘুমেছে যদি যাওয়ার সময় তো দিয়ে যাবে, তখন আমি বলতে পারি আস্তে আস্তে যা, এই কথা তখন কানে কানে কথা বলতে পারি, তোর এই করবি এই করবি এই করবি এই করবি, কান পাইতে শুনে নিবি, সব শুনবি, ভয় পাবি না, কিচ্ছু করবি না। রবীন্দ্র আছে, রায় আছে, প্রফুল্ল আছে। তুমি ছাড়া কারো দ্বারা কিছু হয় না। ডাক্তার দেখানো এখন তুমি করো কি? এতগুলো লোকের মনে থেকে তুমি তাকাবে না? 8 ঘন্টা অন্তর প্রস্রাব পাচ্ছে, এতগুলো প্রস্রাব হয়। যখনই প্রস্রাব বন্ধ হবে সেই চিন্তা বাড়বে, প্রস্রাব বন্ধ হলে আমাকে অজ্ঞান হবে।
আমি জানি না প্রস্তাব 5 ঘন্টা পরে পরে প্রস্তাব হচ্ছে, প্রতিদিন প্রস্তাবে ব্রিক কালার করছে, 11টা ব্রিক কালার। এতদিন ধরে যে ডাক্তার দেখানো যে একটা আগে তো ডাক্তার দেখাচ্ছি, আগে প্রস্তাবে ব্রিক কালার করছে, 11টা ব্রিক কালার। এতদিন ধরে যে ডাক্তার দেখানো যে একটা আগে তো ডাক্তার দেখাচ্ছি, আগে উঠেছি, তারপরে ভালোই ছিলাম, কোনোদিন কোনো ডাক্তার কিছু করতে পারেনি তো, আমার ভালো তোমার তো তুমিই করো। তো রাস্তা দিতেছি, সব খতম হয়ে গেছে। সেটা তুমি আবার করো, কেন তুমি দৃষ্টি দিচ্ছ না ঠাকুর তোমার দিকে? আচ্ছা, তুমি তো তুমি শোনা তো অনেক সব। কিছু শুনতে চাও না ঠাকুর। আর কথা হলো, আমি যদি কখনো নির্দেশ দেই, যেমন রবির কাছে গেলাম, টেপ রেকর্ড যদি রেখে দাও, সেটাই ভালো হবে। টেপ রেকর্ড টেপ সবসময় একটা সেট একটা রেডি রেখে দিবে, যেই ছেড়ে দিবে, ওই কথাগুলো তোমরা তুলে নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে নির্দেশটা। ওইটা তোমরা রেকর্ড করে ভালো ছেড়ে দেবে। আমি তারিখ দিয়ে কথা বলবো, কারণ তারিখ আগে আমি এলাম এই অবস্থা। বুঝতে পারে যদি আগের কথা যদি বলে, যদি আগে কথা বলার কথা বুঝতে তো পারে তোমাদের, আমি বলবো তখন এমন কথা বলবো যে ঘটনাটা ঘটে গেছে, আমার পরে যেটা ঘটছে সেই কথা যদি আমি মুখ দিয়ে বলি, তাহলে তার হবে না, ভুল থাকবে না, বুঝতে পারছো না? যদি বলি এই যে তুমি ওখানে গেছিলে, আমি দেখলাম ওখানে কেন করছিলে, কথা কাজ করতে পারো, তোমার অসুবিধা নাই। তারপরে এদের সেই ঘটনাগুলো যদি আমি পরিবেশন করে যাই, তাহলে 2-4টা কথা রেফারেন্স দেবো, তাহলেই বলবো তিনি দেখেছো ঘটনা তো ইয়ে চলে গেছে, অনেক পরে ঘটনা সেখানে এই কথা কিন্তু আনন্দের গলা তো নেই। হ্যাঁ, সেই কথা কথা বলে দেবো, অথবা ক্যামেরা রেখে দিও, ক্যামেরা নিয়ে ফটো করে রেখে দিও, তো জামা কাপড় রেখো, খালি খালি গাইতে বলছো, তো জামা কাপড় থাকবো না, তো জামা কাপড় দিয়ে দেও। আচ্ছা, ফটো করে অনেক ফেসিলিটি আমার আছে, অনেক সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দেবেন, যেটা যে পর্যন্ত আমি ব্যবহার করতে পারি সে পর্যন্তই ব্যবহার করবো, তার চেয়ে বেশি ব্যবহার করবো না। তোমাদের নিয়েই ফটো তুলবো, এবং সেটা যে সেটা আগের নয় সেটা তোমরা সেভাবে বুঝিয়ে দিও, সেভাবেই তোমরা তুলবা, যেটা প্রমাণ করতে পারো যেটা হালের কথা, সেভাবে তোর প্রমাণ দেখি পাবো। বুঝলো, হালের একটা পত্রিকা যদি আমার হাতে একটা পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা হাতে যদি আমার এই খবরটা আমি দেখতেছি, সেটা যথেষ্ট। এগুলো করে রেখে, এগুলো তোমাদের নিজেদের জন্য, আমার রেটের দরকার নাই, নিজেদের মধ্যে। আর নাম গান কীর্তন ঠিক মতো চালিয়ে যাবে, কখনো প্রসেশনের মধ্যে মাঝে মাঝে এই চেহারা না হলে চেহারা আমি রেখে পারি, প্রসেশনে যোগ দিলাম, বেশিরভাগ সময়টাই কাটাবো এই পরিবেশই কাটাবো। প্রসেশন গেলে বলবো না, তার মধ্যে বলে দেবো যে প্রসেশনে যাবো, প্রসেশন করো, প্রসেশন থাকবে, হাঁটো, কে সেটা বলো। দুইজনে এখানে দিতে পারি, সেগুলো মনে পেলাম আমি দিতাম, তো এইটা দিলাম আমি, 5-7 জনের রায় পেলাম একটু ছাড়া করতো, করি একটু ছাড়া, সব রকম জানেন প্রস্তুতি থেকে সব তোমরা। হ্যাঁ, দেশের অবস্থা চেঞ্জ হওয়ার পরের ঘটনা কি এগুলো? পরিবর্তন যাতে হয় তার জন্য, যদি পরিবর্তন এখন সময় করে না হতে পারি, যাতে পরিবর্তনটা হয়
তার জন্য এই ব্যবস্থা। প্রত্যেকের হৃদয়তা রেখে গুড সার্ভিস দিয়ে দেবে। তো শাখা সংগঠনগুলো তোমার নির্দেশই চলতো, যার যেরকম তখন তো সবকিছু তোমাকে সেটা সবসময় আমি এই দিতে পারবো না। তো আমরা কার কথা শুনবো সমস্ত আমি সেটা নিজে দিয়ে যাবো। যেমন আমি রবীন্দ্রের কাছে, রায়ের কাছে বলে দেবো তোমরা বলে যাবো আমি। আরো সিরিয়াস হয়ে যাবে, শুনলে আরো সিরিয়াস হয়ে যাবে। মালিক বাবা, তোমার কাছ থেকে প্রাণ আমরা পেয়েছি, আমাদের কোনা কোনা করে দিয়ে তোমাদের সবাইকে আমি নিয়ে নেবো। আমার কাজ ছাড়া কাউকে করবো না আমি। এটা আমার একেবারে বদ্ধমূল করে নিয়েছিল যে আমি এখন এই পরিশ্রম যে করলাম, অপমান সবটাই পেয়ে নিয়ে আমি চলি। শিশু বয়স থেকে বহু দুঃখ কষ্ট আঘাত প্রতি ঘাতের ভিতর দিয়ে আমি কোনো অবস্থার জন্য কোনো অবস্থা আমি কাউকে স্বভাব করিনি। যে যা খুশি যা বলেছে সেটা আমি মাথা বেঁধে নিয়েছি। কোনো কাউকে আমি বিরক্তি করি নাই, তার উপরে আমি কোনো রাগ করিনি। কোনো জীবন আমি কোনো হিংসা বলে আমি কোনো জিনিস জানতে জানি না। কারো উপরে কোনো মান অভিমান করিনি। অভিমানের চেহারা দেখেছি, অভিমান করি কোনো অবস্থাতে আজ পর্যন্ত যা করেছি আমি দেখে শাসন করেছি, গোপনে বলে দিয়েছি ভালো করে। তার উপরে বিরক্তি আমি করি দিচ্ছে প্রয়োজন নেই। আসলে প্রচুর অর্থ আমার কাছ দিয়ে দৌড়াদৌড়ি করেছে, কোনো অর্থকে আমি ধরে রাখি, কিন্তু অর্থ যা দরকার বিচার তাই কাজ করে দিয়েছি। কিছু বয়সে বাঁচাচ্ছি, আরম্ভ করে পয়সা রোজগার করেছি, মেসেজ করে পয়সা রোজগার করেছি, বাচ্চা বয়সে সেটি আমি শান্তি। আমার মানুষ শিশুরা খেয়ে গেছে সন্ধানের হয়, আমি নিজে তাদের আইসা নিজে পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে এক শিশু দেখেছে, বাবা আমাদের আইসা পরিষ্কার করলো, তাহলে তখনই আমি তাদের বললাম তাহলে তোরা বাবা বলে তোরা শুনতে পারিস না, তাহলে বাবা বলে ডাকিস না। এখন এই কথা যখন মনে ডাকছে তাহলে বাবা বলে ডাকিস না, তখন খালি বাবা ছেলে আইসা নেবে না, এটা কি করবো এখন পারি যায় আমার বাইরে কিছু অনেক আইসা অনেক উৎকৃষ্ট কাটিয়েছে। ঠিক আছে, সব সন্তানরা দেখেছে, আমারও করে কেটেছে। এমন বাবা বললে ধমক দিয়েছি, তার বাবা বলবে যদি বাবা বলে থাকো মা বলে থাকো তাহলে আমি কাজটা শিখি। আর যদি মনে হয় যে না সৎ বাবা সৎ মা, তা সেইভাবে চিন্তা চাইবো বাবা চাইবো। এদের সাথে আমি আসলে তো অন্তর্ধারা প্রেম ভালোবাসা দিয়ে আমি মাছ করেছি, কোনো রকম ব্যস্ত করিনি। এখন পানি যাচ্ছে, এখন একটু প্রস্তাব পেয়েছি, এখন করবো আগুনের মতন। এই আগুনগুলির ভিতরে থাকলে শরীরটা আগুনের মতন থাকতো। এই অবস্থায় যখন বেরিয়েছে, এই অবস্থায় হাসপাতালে ডেড বেড থাকছে। এখন আমি তাদের সাথে কথা বলছি, ডাক্তার অবাক হয়ে গেছে যে এই অবস্থায় এই 400 প্রায় ব্লাড সুগার নিয়ে কেউ কথা বলতে পারে, আর এই যখন ব্লাড সুগার দিতেছে আমি ভাবতে পারি। আর আমি 9 দিন ভাবে কথা বলি, প্রত্যেকের সাথে ডিলিংস বিহেভিয়ার। আপনাদের তো ওয়ার্ডই তো রাস্তা চলছে, তো ওয়ার্ডে তো না জানে যে তোরাই বলবি যাওয়ার সঙ্গে কিছু বলে গেলেন না, কিছু করে গেলেন না, যা টাকা পয়সা যা আশা লাগালে যে চলে সেভাবে তোমরা খরচ করবা, সেভাবে তোমরা গুছাবে, অর্গানাইজেশন বাড়ে তার ব্যবস্থা করবে, সবাই সহযোগিতা করবে। কেউ দিন যাওয়া চর্চা আলোচনা সমালোচনা কেউ করবে না, প্রত্যেকের সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা করবে, এটা মনে রাখি। আমি নাই বলে যে তারপর আপনি আপনার গুগলি আছে, এটাই সব
প্রত্যেকের যে যারা বলবে তা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে করবে। প্রত্যেক ঝাড়া দিয়ে ঝাড়া দিয়ে কথাই বলবে। তাই কাজ করো। আমি আরাম থেকে দেখবো, আরাম থেকে আমি সব লক্ষ্য করি। মাঝে মাঝে এসে আমাকে, মাঝে মাঝে এসে আমি অন্য রূপ দিয়ে আসি, মাঝে মাঝে আমরা এই রূপ দিয়ে সব রকম ঘুরে যাবো, দেখে যাবো। কিন্তু কথা হলো আদেশের অমান্য, আদেশের বাইরে কেউ তো দিনগুলো শুধু কাটাবে প্ল্যাটফর্মের মতো। আমি যখন চলে যাবো দিনগুলো কাটাবে প্ল্যাটফর্মের মতো। কার যাদের আমি কখন কারে পাঠিয়ে দিই কারে নেওয়ার জন্য ঠিক নেই, মনে নেই। এনি টাইম ইউনিভার্সাল যে কোনো মুহূর্তে আমার প্রফুল্লগণ নিয়ে যেতে হবে, তার প্রয়োজন নিয়ে চলে যাবে। তার জন্য ওয়েট করবো না, স্বামী স্ত্রী পুত্র যেখানে ওয়েট করবো না, ফ্যাট লেগে চলে যাবো। আমার ভালো লাগবে ফ্যাট লেগে চলে গেল, কথার কথা বলছি। তার গাড়ি কখনো চলে যাবে সব কাজ। আর যদি এখন যদি ভালো হয়ে যায় তাহলে আবার তাহলে 5-10 বছর যে হয়ে যায়, তাহলে তার আমার আগে অনেকে যে হয়ে যায়। কথা সব রকম কথা বলছি, যদি 5-10 বছর তোমরা রেখে দিতে পারো আমার কথা আপত্তি নাই। আমি যাওয়ার জন্য উদ্গ্রীব নয়, কারণ উদ্গ্রীব আইনে আছে, তুমি যাওয়ার জন্য উদ্গ্রীব হতে পারবে না। বসে বাঁচবার জন্য তুমি বাস্তব চেষ্টা সবাইকে ছেড়ে দিতে পারো। তারা যদি তোমাকে বাঁচিয়ে তুলতে পারে সেখানে তুমি আপত্তি করতে পারবে না। আমি আপত্তি করি। তাহলে 10-15 বছর আমরা যদি টিকে রাখতে পারো সেখানে আমি আপত্তি করি। তাতে তো আবার এই 15 বছর থাকলে এবার অনেকে চলে যাবে, অনেক চলে যাবে। তাতে অনেক সুবিধা আছে, আমার কাছে নিয়ে যাবো, আগে থেকে আজকে মুখে রেখে দেবো। সব রকম কথা তোমার জায়গা আছে, আমি চলে যেতে চাই, তোমরা ফাঁকি দিই, আমি সব রকম জানি। কিন্তু আমি যদি তোমরা রাখতে না পারো, ওষুধে যদি না ধরে, আমি নিজের দৈব খরচা করে আমি করবো না। শেষ যাওয়ার পর্যন্ত শেষ চুল পরিমাণ রেকর্ড আমি 6 রোগী খারাপ করতে পারি। শান্তি কামনা করি নাই কোনোদিন, নিজের কোনোদিন যে আমি বাসনা কামনা করি নাই। রেকর্ডটা যখন ভালো হয়েছে তোমাদের জন্যেই, এই রেকর্ডটা শেষ রেকর্ডটা যেন বাসের তুলে করে মধ্যে তবু যেন আমার রেকর্ডটা যেন সুন্দর থাকে। বুঝছেন? দেহের রেকর্ড এখানকার আমার হাতে না। দুনিয়ার জন্য তুই কাজ আমরা যাই এখান থেকে এখান থেকে আমি থাকতে চাই, থাকার আমার কোনো আপত্তি নাই। 15 বছর রাখো, আমি ঠিক থাকতে রাজি আছি। এত বললাম তো আমার কেন জিজ্ঞেস করো। আরেকজনকে আমি সুস্থ করার জন্য যা দরকার তা আমি করতে পারবো। আমার জন্য আমাকে আর বলবে না। আমার একার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি, এখানকার নয়, অনেক ইউনিভার্সের অনেক আমার যেন অপেক্ষা, সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। সুতরাং এই রেকর্ডটা আমি খারাপ করতে পারবো। আমার শেষ বেলায় গিয়ে একটা কলার বাংলায় আসার খাবো, পোলা বলে প্রস্তাবে আসা গিয়ে এত কারণ রেকর্ড কাটে আসলাম ভালো। এটাই আমার লাস্ট পরীক্ষা। আমি যেন কোনো রকম দৈব খরচ করলে 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ ভালো হয়েছে, কিন্তু আমার যেন সেই প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা যেন ওদিকে না যায় না বলেই ভালো আছে মনের দিক থেকে। গেলে মনে হয় এর অভাব কিছু নাই। দেশ রেকর্ড আলাদা, দেশ রেকর্ড আলাদা।
রেকর্ড সব ভালো, আমাদের রেকর্ড ভালো হয়ে গেছে। রেকর্ডটা কি? আমাদের প্রার্থনা আমাদের প্রার্থনা তোমাদের কাছে জানাই দিলাম, আমাকে আর এখান দিয়ে বেশি প্রেশার দিও না, তো আমার তো লাগে একটা, তোমাদের কান্না তোমাদের দুঃখ ব্যথা বললে আমার তো এখন তো রক্ত মাখে শরীর নিয়ে আছি, একটু লাগে তো, সেটা আমাকে লাগাইও না। মানুষ এখানেই ফল করে, প্রথম হয়, আমাকে সেদিকে নিও না, আমাকে রক্ষা করার ব্যবস্থা করো, আমি যদি রক্ষা পাই সেটা করো। যদি তোমরা বাঁচে তুলতে পারো আমি রাজি আছি, তোমরা যা বিড়ালের গু খেতে পারো আমি তা খেতে রাজি আছি। পথ এখানে তোমরা তোমাদের যা আস্থাই করো, আগে তো বলেছি যে তাড়াতাড়ি কবিরাজির রাস্তায় কি আছে খাও, আমাকে তোমরা অনেক কথা শুনে গেলে, কথাগুলো শুনলে এটা ভাগ্যের দোষা, অনেক ভাগ্যের দোষা, অনেক ভাগ্যের দোষা। আমাকে যে কোথায় থাকি একটু শান্তি দিয়ে, আমি চারদিক থেকে একটু বিব্রত হয়ে পড়ছি, অশান্তিতে বিব্রত হয়ে যাইতে মাঝে মাঝে, একটু শান্তি দিও, সবাই একটু শান্তি দিয়ে যাও, সবাই মিলে সবাই একটু ভালো, একটু ভালো তুলতে পারি। সলিউশন কালার দেখলে খুব ভালো লাগে, আর একেবারেই পরিবর্তন, একেবারে শিব স্বপ্ন দেখার এই যে বলো না, শিব গানে করে যাবো, শিব আমাকে ভালো জানেন, ভালো জানেন, আমার শিব জানেন, সব ভালো জানেন। আচ্ছা, কতজন আছে জিজ্ঞাসা করতে? শারীরিক তো অসুস্থ চলছে কিছুদিন যাবত, সময় পাচ্ছি না, সারাদিন রাত দর্শন দীক্ষা, তারপর গ্রন্থ লেখার কাজেও থাকতে হয় ব্যস্ত, আর চারিদিকে যা পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা না করলে তো কোনো উপায় নেই। যেইভাবে খুশি এই অত্যাচার চালিয়ে যাচ্ছে এই সমাজের বুকে, ধর্ম শুধু মুখে মুখে বললেই তো হবে না, ধর্ম শুধু
মঠ মন্দির তীর্থেই শেষ করলে চলবে না, ধর্মের প্রকৃত অর্থকে সদ্ব্যবহার করতে হবে। শুধু চোখ বুজে থাকা, জপ, ধ্যান, তীর্থ, এটাই পুণ্য অর্জনের কাজ নয়। তার চেয়ে অনেক বড় পুণ্য অর্জনের কাজ রয়েছে তোমাদের সামনে। সে কাজের চিন্তা আগে করো। তোমাদের আলিস্য করে দিতে আমি রাজি নই। তোমাদের এড়িয়ে দেশের দোষের কাছ থেকে এড়িয়ে রাখতে রাজি নই। শুধু জপ ধ্যানে তন্ময় রাখতে রাজি নই। তীর্থ মন্দিরের সন্ধান দিয়ে শুধু খালাস করতে রাজি নই। বর্তমান পরিস্থিতির মোকাবেলা করা একটা ধর্মের অঙ্গ। সেই মোকাবেলা তোমরা করতে তোমাদের হবে। এইভাবে আক্রমণকারী, দুষ্কৃতিকারী, যারা দুর্নীতির বাসা পরপর তৈরি করে যাচ্ছে সমাজের বুকে, কেউ কিছু করছে না, কেউ কিছু বলছে না। অত্যাচারীরা অত্যাচার চালিয়ে যাচ্ছে। ধর্ম সেখানে প্রতিবাদ করবে, ধর্ম সেখানে বিচার করবে, ধর্মে তাদের সংস্থা করবে। সেই প্রতিকার প্রতিবিধানে নামতে হবে। সেটাই হবে ধর্ম। চোখ বুজে থাকা ধর্ম নয়, শয়তানদের ক্ষমা করা ধর্ম নয়। সুতরাং তোমরা যেই মন্ত্র নিচ্ছ, যে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র শুধু নিরামিষ খাওয়া নয়, এই মন্ত্র শুধু চোখ বুজে থাকা নয়, এই মন্ত্র শুধু কাপুরুষের ধর্ম নয়, এই মন্ত্র হচ্ছে বীরের পূজা, বীর সাধনা। এই মন্ত্র তেজই হচ্ছে বীর্য। তাই ধর্ম দান দক্ষিণায় ধর্ম নয়। সমস্ত তীর্থ ভ্রমণ করে পুণ্য অর্জন করা শুধু ধর্ম নয়। ওগুলো তোমাদের এখন প্রয়োজন নেই। পাহাড় বেয়ে তীর্থ দর্শন করা, নানা জায়গায় গিয়ে তীর্থ দর্শন করা, এখন এগুলো বাদ দিয়ে দাও। এখন তোমরা চিন্তা করো, এই সমাজের বুকে শয়তানেরা ভাষা পথে বেঁধে বসেছে, আক্রমণকারীরা আক্রমণ চালাচ্ছে, দুর্নীতিরা দুর্নীতি করে বেড়াচ্ছে। তাদের সহায়তা করার জন্য কি ব্যবস্থা নিতে হবে বলো? আমরা রাজনীতি করছি না, আমরা গদি চাই না, যে করি না বলে আমরা কিছুই করবো না। তারা যারা রাজনীতি করে, তারা দল, তারা গদি চায়, তারা ভোট চায়। আমাদের এগুলো কিচ্ছুর প্রয়োজন নাই, আমরা এগুলো কোনোদিন চাই নাই, চাইব না। কিন্তু কথা হলো, আক্রমণ করে যাবে, জিনিসের দুর্মূল্য বাড়িয়ে যাবে, ভেজাল দিয়ে যাবে, এইরকম ভাবে সমাজ চলতে পারে না। এত কোটি কোটি সন্তান ভারতবর্ষে রয়েছে, মাথা চারা দিয়ে উঠলে কতক্ষণ লাগে এদের শেষ করতে। তাই যেই ধর্মের কথা বলি, যেই ধর্মের কথা চিরকাল মানুষ বলে আসছে, যেই ধর্ম শাস্ত্রের বলে আসছে, সেই ধর্ম দুর্বলের ধর্ম নয়, সেই ধর্ম দুর্বলের শিক্ষা নয়, সেই ধর্ম সবল। বলিয়া তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। ধর্মের আসল ব্যাখ্যা জানা দরকার। ইমরত বৈশাভীতম ব্রহ্ম জগদুভাষিষি তমাম তস্সমরা ভারত ঘোষাশিষি সমা যৌ তোমারা ভাতি দিভিষিষি সমাম। ধর্ম বৈরাগী নয়, তিলক গেরুয়া ধর্ম নয়। তস্মাৎ সংযস্যারবর ভাতিষি সমাম। ধর্ম হচ্ছে সঞ্চয় বুদ্ধি থাকবে না, বৈষম্য থাকবে না, ধর্মে থাকবে সমান নীতি। প্রয়োজনের অতিরিক্ত তোমাদের চাওয়া থাকবে না, কিন্তু প্রয়োজন যতটুকু তার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। তা প্রয়োজন থেকে যদি বঞ্চিত করতে না পারে, এখন সেটা বঞ্চিত করছে। বৈষম্য আছে, দলাদলি আছে, অভাব অভিযোগ আছে। ধর্মে অভাব অভিযোগ থাকবে না।
তা এত অভাব কেন? কেউ সৃষ্টি করছে ওই ওষুধ, ওই শোষণ, শোষক গোষ্ঠীর উৎপাতে সমাজ থেকে তছনছ করে দিচ্ছে, এক শ্রেণীকে নিঃশেষ করে দিচ্ছে। সুতরাং ওই শোষক গোষ্ঠীর গলা টিপে ধরতে হবে, তাদের পরিষ্কার বার করে দিতে হবে। তোমাদের প্রস্তুতি সেইভাবে নিতে হবে। ধর্ম তোমাদের আজকের যে ধর্ম, চিরকালের যে ধর্ম, ধর্মের একই অর্থ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই অর্থকে বিপরীত অর্থ করেছে, বিকৃত করেছে। বিকৃত করার ফলে ধর্মে দেশকে করেছে বৈষম্য। এখানকার ধর্মে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদের সৃষ্টি করেছে। আর ধর্মে কোনো জাতি নেই, একটাই জাতি, মানুষ জাতি, একটাই জাতি, জীব জাতি। তাহলে এতগুলো জাতির সৃষ্টি হবে কেন? এই জাতির সৃষ্টি হওয়ার ফলে দেশ বিভক্ত হয়ে গেছে, ভাষা বিভক্ত হয়ে গেছে। এই যুদ্ধ বিগ্রহের সৃষ্টির মূল কারণই হচ্ছে এই নীতিগত, ধর্মগত। সুতরাং ধর্ম আলাদা হতে পারবে না। প্রমাণ অভাবে যে ধর্ম, সেটাই গোলমাল। আজকে দেশে ধর্ম প্রমাণের অভাব। কেউ কোনো দেবতাকে দেখাতে পারছে না। মুসলমান দেখাতে পারছে না তাদের আল্লাহকে, হিন্দু দেখাতে পারছে না তাদের ভগবানকে, আর খ্রিস্টান দেখাতে পারছে না তাদের গডকে। সুতরাং ওই সমস্ত বাদ দিয়ে দাও। আল্লাহ ভগবান গড নিয়ে মারামারি করতে লাভ নেই। এরা কেউ প্রত্যক্ষদর্শী নয়, আর প্রত্যক্ষভাবে প্রমাণ দিতে পারবে না। অযথা নিয়ে এগুলি মারামারি করছে, চালে চালে বেশি তাহলে পাচ্ছে, আর কিছু না। তোমাদের কাজ হচ্ছে প্রত্যক্ষ, যা দেখবে, যা শুনবে, যা বুঝবে, সেটাই তোমাদের ধর্ম। এমন কোন ধর্ম তোমাদের করতে হবে না যেটা শোনা কথার উপর তোমাদের চলতে হবে। ধর্ম কল্পনা নয়, অবাস্তব নয় যখন, তা তোমরা এইসব নিয়ে মারামারি করতে যাবে কেন? তাই তোমরা প্রকৃত প্রস্তাবে, প্রকৃতির সুর নিয়ে তোমরা এগিয়ে চলো, অনন্ত সুর নিয়ে এগিয়ে চলো। এবং সেইটাই হলো দীক্ষা, যে দীক্ষা কানে দেওয়া হয় এই মহামন্ত্রের সুর নিয়ে তোমরা এগিয়ে চলো। সুর দিয়ে অসুরকে দমন করো, সুর দিয়ে বেসুরকে সুরে আনো, এবং সমাজকে, এই সমস্ত শোষক অসুর গোষ্ঠীকে নিপাত করার জন্য তোমরা সবাই একত্রিত হয়ে সশস্ত্র বিপ্লবের পথে এগিয়ে চলো। তাই তোমাদের একমাত্র কাজ। সুতরাং সশস্ত্র বিপ্লব কথাটা খুনের চিন্তা নয়। সশস্ত্র বিপ্লব হচ্ছে আত্মরক্ষা কল্পে যে বিপ্লব, সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লব। সশস্ত্র বিপ্লব এই নয় যে খুন খারাপ। খুন কখন আসে? আমাকে খুন করতে এলে তাকে খুন তার করতেই হবে, তাকে আক্রমণ করতেই হবে। সুতরাং তোমরা আজ খুনের পথে আক্রমণকারীকে তোমরা কেউ ছাড়বে না। তোমরা সেইভাবে প্রস্তুতি তোমাদের নিতে হবে, সেভাবে তোমাদের চলতে হবে। তোমরা দীক্ষা নিচ্ছ, দক্ষিণা আমায় দেবেন। দক্ষিণা দাও সবাই। হ্যাঁ, দক্ষিণা দিবে না, বস্ত্র দিবে না, ফকটে দীক্ষা নিয়ে যাচ্ছ। হ্যাঁ, বেশ মজা। তা দক্ষিণা দেবে তো? হ্যাঁ, কি দক্ষিণা দিবা? মাঠে নামবে, হ্যাঁ, রক্ত দিতে পারবে, এবং সেইটাই দক্ষিণা। শয়তানদের সাহায্য করতে পারবে, তাইলে দক্ষিণা চাই। সেই দক্ষিণা আমাকে দিও। এই বস্ত্র আর অর্থ দক্ষিণা আমার দরকার নাই। এই ব্যবসা ঠাকুররা নেয়, এই ঠাকুর নেন না, তা মনে রেখো। এবং তোমাদের কাছে সেই কথাই বলছি এবং বারবার বলছি, আজ দেশের মাঠ, ভারতবর্ষের মাঠ, বাংলার মাঠ শয়তানের মাঠ হয়ে গেছে। এই শয়তানদের বিচারিতে গেলে আর 3.5 কোটির উপরে সন্তান বেশি হয়ে গেছে। এই সমস্ত সন্তান নিয়ে মাঠে নামবো, আর ওই সমস্ত শয়তানদের ধর্মযুদ্ধ সংগ্রাম করে শয়তানদের কিভাবে সহায়তা করতে হয় তার বুঝতে পেরেছ? আচ্ছা, বাকিটা পূরণ করো তোমরা। হ্যাঁ, বিপ্লব ছাড়ার কোনো পথ নাই। তাই আজ থাক, শরীরটা অসুস্থ, এছাড়া কিছু বলতে পারছি না। তোমরা আসো, যারা দীক্ষা নেবে তাড়াতাড়ি নিয়ে নেবে, বেশি কথা বলবে না, আউ বাউ কাউ করবে না। হ্যাঁ, আচ্ছা, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও। সংগ্রাম এখন নয়, চালাতে হবে। দক্ষিণা তোমাদের কলাকান্তিতে আমি নিয়ে ছেড়ে দেবো। বাল বাচ্চা আমার, কাউকে আমি ছাড়বো না। মাঠে নামবো একেবারে সবাইকে নিয়ে,
এই পরিষ্কার নীতি, আগাছার পর গাছা ছাঁটাই করতে হয় তা জানো তো? আচ্ছা, তা তো ভালোই তোমরা জানো, সেইভাবে তোমরা মনে রেখো, সেইভাবে কাজ করবে। আমরা শান্তভাবে সুস্থভাবে কাজ করতে চাই, কাউকে কোনো অসুবিধা করবে না। নামে গানে কীর্তনে পাড়ায় পাড়ায় যখন যা করবে, রোগী দেখবে, লেখাপড়া দেখবে, কাউকে অসুবিধা করবে না। প্রত্যেকের সাথে সামঞ্জস্য রেখে ভালোবাসা রেখে কাজ করবে, কারোর সাথে তর্ক বিতর্ক করবে না। কারণ পেটে যার বাচ্চা তার সতর্ক থাকতে হয়, যার বোনকে বিয়ে দিতে হয় তার ভাইয়ের সতর্ক থাকতে হয়, যার মেয়েকে বিয়ে দিতে হয় তার বাপের সতর্ক থাকতে হয়। সুতরাং তোমাদের ভাই বোনের মেয়ের বিয়ে, তো তোমাদের সতর্ক থাকবে কাজ গুছাবার জন্য। সব পাড়ায় পাড়ায় তোমরা ম্যানেজ করো, গুছাও, কাজ উদ্ধার করো, ঢুকে পড়ো সর্বত্র সর্ব জায়গায়। राम नारायण